নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। গত 3 বছরে বাংলার রাজনীতিতে সবথেকে বেশি আলোড়ন ফেলেছিল যে বিষয়, তা হলো নিয়োগ দুর্নীতি মামলা। স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ করে রয়েছে। টেট এবং এসএসসি দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ। সোমবার এসএসসি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। সমস্ত বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি মামলায় সোমবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর 24,000-এর বেশি শূন্য পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে, যার প্রতিবাদে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরি প্রার্থীরা। অভিযোগ, যোগ্য প্রার্থীরা চাকরি পাননি, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। এসএসসি মামলায় প্রায় 8,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হলো। মামলা যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট এসএসসির এই চাকরি বাতিলের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চকে 6 মাসের জন্য মামলার শুনানি শেষ করার রায় ঘোষণার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ গত ডিসেম্বর মাস থেকে এসএসসির মামলাগুলি শুনানি শুরু হয়েছিল। প্রায় 3.5 মাস ধরে শুনানি চলেছে। গত 20 মার্চ শুনানি শেষ হয়। তারপর রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এরপর সোমবার এসএসসি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বসাক এই নিয়োগ বাতিলের ঘোষণা করেছেন। এসএসসি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। 2016 সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা। প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। বছরে 12% সুদে টাকা ফেরত দিতে হবে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। যেগুলি এখনো আপলোড করা হয়নি সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে সাধারণ মানুষ দেখতে পান সেই ব্যবস্থাও করতে হবে। তবে সোমা দাস নামের এক চাকরি প্রাপকের চাকরি থাকবে বলে জানিয়েছে হাইকোর্ট, কারণ তিনি ক্যান্সারে আক্রান্ত। মানবিক কারণে তার চাকরি বহাল রেখেছে আদালত। একই সঙ্গে কোর্ট জানিয়েছে 15 দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। কিভাবে সেই চাকরি দেওয়া হবে? 2016 সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদের ওএমআর শিট আবারও মূল্যায়ন করা হবে। এবার সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্যদের। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, চারটে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12, এই 4টে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট, যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে 65B সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয়, আজকে মহামান্য বিচারপতিদ্বয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ 65B যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা এভিডেন্স অ্যাক্টে অ্যাডমিসেবল। তাই ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছেন, প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল 4 সপ্তাহের মধ্যে। 25,000 চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড। সেই 25,753 জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে, সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে। ইভেন এই যে ইললিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইললিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল। আজকে মহামান্য বিচারপতি একদমই দেখুন, আজকে এখন সেই ইস্যুটা ছিল না, কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইললিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে। অর্থাৎ আর্টিকেল 12 সমস্ত অথরিটিগুলো
যে তারা এই যে সেই ওএমআর শিটগুলোর উপর অ্যাক্টে আপন করেছে সেটাও আজকে বলেছে। বিচারপতি বসাক জানিয়েছেন, এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য সিবিআই মনে করলে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি মামলার রায় ঘোষণার পরে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরো অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। আশা করতে পারি, আর কি করতে পারি, আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে। সোমবার এসএসসির চাকরি বাতিলের মামলার রায় সমস্ত বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই প্রসঙ্গেই সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। এসএসসি মামলার রায় বেরিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। ভোটের মুখে এক ধাক্কায় 23-24 হাজার শিক্ষক পদ বাতিল হয়ে গেল। চাল আর কাপড় আলাদা করতে পারেনি হাইকোর্ট। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের শাস্তি প্রয়োজন। এ শুধু এসএসসি বলে নয়, টেট, অন্যান্য পিএসসি, যাদবপুরের তৃণমূল প্রার্থী টেটে নাম জড়িয়েছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একবার ডাকলো, গেলেন, পরের বার ডাকলো, গেলেন না, কেউ কিছু বলল না। তার মানে কি সেটিং করলো? কোন সেটিং এর বরাব হয়, কোন সেটিং এর ভরসায় তৃণমূল দুর্নীতি করে গেছে এতদিন? আমরা এগুলোর জবাব চাই, দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই। যারা যারা চাকরি চুরিতে নাম জড়িয়েছে, হয় জেলে যাবে, নয় বিজেপিতে যাবে। বিজেপিতে গিয়ে পার পাবে না, জেলে পাঠানোর জন্য লাল ঝান্ডা আছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মোহাম্মদ সেলিম। সোমবার সকালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার নিশ্চিন্তপুর, বহরান, প্রদীপডাঙ্গা, তাজপুর, খিদিরপুর, বিহারিয়া সহ হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সেরেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। লোকসভা নির্বাচন কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত। যেখানে আমি যাচ্ছি, আমি তার লোকজন নিয়ে ঘুরি না, লাউ লস্কর নিয়ে ঘুরি না। যেখানে যাই সেখানে বাম, কংগ্রেসের কর্মী সমর্থক, এমনকি তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, তারাও জুটে যাচ্ছে আমার সঙ্গে। এটা আমার, যেখানে আমি যাই, আজকে হরিহরপাড়া, সারি হরিহরপাড়া। এবার আমাদের কংগ্রেস এবং বামপন্থী যে কোঅর্ডিনেশন টিম আছে, তারা যে প্ল্যান করেছে, যে পাড়ায় যাবে আমাকে নিয়ে যাবে। আমি গোটা রাজ্য কনস্টিটুয়েন্সি সবকটা পাড়ায় ঘুরছি, সবকটা গ্রামে যাচ্ছি। প্রায় 3/4 হয়ে গেছে, 1/4 বাকি আছে, বাকিগুলো মুর্শিদাবাদ কেন্দ্রে কি রেড রেভলিউশন শুরু হলো? আমরা রেভলিউশন করছি, এরা বললে ভুল হবে। ভোট, এটা হচ্ছে দেশটাকে বাঁচানো, সংবিধানটাকে বাঁচানো, আর দেশে বিজেপিকে সরিয়ে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার তৈরি করা। যারা হকের কথা বলবে, যারা রুটির কথা বলবে, যারা মানুষকে ভয় দেখাবে না, যারা কে কি খায়, কি পড়ে, কোন ভাষায় কথা বলে, সেই দেখে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেবে। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। গরমের অসহ্য দাবদাহ থেকে কিছুটা সাময়িক মুক্তি। আগামী দুদিন তাপপ্রবাহ হবে না বলে জানালো হাওয়া অফিস। কলকাতায় আগামী দুদিন তাপপ্রবাহ হবে না বলে জানালো হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়াতেও তাপপ্রবাহে দিন দুয়েকের বিরতি থাকবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের এই দুই জেলায় আকাশ মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা সামান্য কমেছে বলে মনে করা হচ্ছে।
যদিও কলকাতা এবং হাওড়ায় বাকি এলাকার মতো গরমের অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সারা সপ্তাহ ধরেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, আর সেই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলা তাপপ্রবাহের তালিকায় যুক্ত হচ্ছে বুধবার থেকে। শুক্রবার পর্যন্ত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকছে। সোমবার থেকেই ওই 3 জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে, জেলায় জেলায় মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। দুদিনের জন্য সর্বত্রই তাপমাত্রা 1.5 থেকে 2 ডিগ্রি কমবে, যদিও তাতে তাপপ্রবাহের পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে না। কলকাতা, হাওড়া ছাড়া বাকি অংশে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তবে গরমের যে দাপট, তাতে ঠান্ডার কিছুই প্রভাব পড়বে না। পাশাপাশি হাওয়া অফিস এও জানিয়েছে, এবছর এপ্রিল মাসে যত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে তা গত 50 বছরে নাকি বিরল। আগেও এই ধরনের গরম পড়েছে কলকাতায়, বেশ কয়েকবার তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রির গণ্ডিও, কিন্তু এই তীব্র গরম এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দেখা যায়নি। গরমের এই স্পেল আরও দীর্ঘ হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত কোথাও কোনো স্বস্তিদায়ক বৃষ্টির সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।